এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এক কাজ করি, আবার ওই ছাউনিতে চাই চলো। এই কথায় গা শিরশির করে উঠল মিহির। লজ্জায় দাঁতে দাঁত চিপে সামনে পা বাড়ালো। লোকটা কি ধাতু দিয়ে তৈরি? যাবা না? পেছন পেছন হাঁটতে হাঁটতে প্রশ্ন করল অ্যারন। মিহি বুঝল লোকটা ওকে অসম্ভবভাবে লজ্জা দিতে চাইছে, যদিও সে শতভাগ সফল হয়েও গেছে ইতিমধ্যে। অ্যারন এগিয়ে এসে খপ করে টেনে ধরল মিহির এক হাত। মিহি হকচকে উঠে কাঁপা গলায় বলল, আপনার ইচ্ছে হলে আপনি যান, আমি যাব না। কেন যাবা না? ভনিতা করে প্রশ্ন করল অ্যারন। কি শুরু করেছেন বলুন তো? দোটানায় পড়ে গেল মিহি। জ্বালাচ্ছি তোমাকে? সোজা সাপটা উত্তর তার। মিহি অবাক হয়ে তাকালো। সেদিন রাতে নেশা করে আমাকে কি পরিমাণ জ্বালিয়েছো জানো? কত মানা করেছি, তারপরেও কামড়িয়েছ। ওয়ার্নিং দিয়েও কাজ হয়নি, তাই আমাকে বলেও কাজ হবে না। আচ্ছা ফ্যাসাদে পড়ে গেল মিহি। একবার চিন্তা করো, যদি আমি কোনোদিনও... পুরো কথা শেষ হতে না হতেই মিহি চমকে গিয়ে দুই হাতে কান বন্ধ করল। হালকা চেঁচিয়ে বলে উঠল, আপনি দয়া করে চুপ করবেন, পায়ে পড়ি আপনার। সে থামল না, পুরোটা রাস্তা চালিয়েই গেল ওকে। তোমরা? ঘরে ঢুকতেই আরোহী আর জোয়েল সাহেবকে দেখে অবাক হয়ে গেল অ্যারন। মিহিও অবাক হলো। সোফায় বসে আছে তারা। মিহির বাবা মাও আছে। মুখ দেখে তো মনে হচ্ছে সিরিয়াস কথাবার্তা হচ্ছিল। হ্যাঁ আমরা। সরু চোখে তাকিয়ে বললেন আরোহী। অ্যারন মনে মনে চিন্তায় পড়ে গেলেও মুখে প্রকাশ করল না। না জানে কি কথা হচ্ছিল, কি কি বলেছে ওর বাবা মা, আবার চট না পাকিয়ে যায়। অ্যারন তাকালো একবার মিহির দিকে, সেও তাকালো। অ্যারন এগিয়ে গিয়ে দাঁড়ালো ওর মায়ের পাশ ঘেঁষে, নামানো কণ্ঠে বলল, আজ বা সেটা বলনি তো? ফোন করেছিলাম, তোর ফোন ধরার সময় হলে তো বলবো। আরোহীও নিভানো কণ্ঠে বলে চোখ পাঁকালেন। বসো, তোমাদেরই অপেক্ষা করছিলাম। গম্ভীর গলায় বললেন রুহুল সাহেব। অ্যারন সবাইকে খেয়াল করতে করতে বসল। সেভাবে আঁচ করতে পারছে না, কিন্তু তবুও চিন্তা হচ্ছে। আরোহী হাতের ইশারায় মিহিকেও আসতে বলল। মিহি এগিয়ে গেল, একটু সরে বসল অ্যারনের পাশে। অ্যারন বোঝার চেষ্টা করতে লাগলো আসলে হয়েছেটা কি। মিহির বাবার থমথমে মুখটা দেখে তো মনে হচ্ছে বড় কিছু নিয়ে আলোচনা হয়েছে এতক্ষণ। অ্যারনের ধারণা সঠিক প্রমাণ করে দিয়ে রুহুল সাহেব বললেন, আমরা সব সত্যিটা জানিয়েছি ওনাদের, যত ভুল বুঝাবুঝি সব ক্লিয়ার করেছি। অ্যারন ঘাবড়ালো একটু, হয়তো অনেকটাই ঘাবড়ালো। শঙ্কিত চোখে তাকালো মিহির বাবার দিকে। জুয়েল সাহেব কপালে ভাঁজ ফেলে গম্ভীর মুখে মেঝের দিকে দৃষ্টি আবদ্ধ করে আছেন। ভাবছেন হয়তো কিছু। তিনি যে সবটা কিভাবে নেবেন সেটি দেখার বিষয়। এই লোক যে অনেক জটিল প্রকৃতির, আবার বেঁকে বসলে। তো এই ছিল সব বিষয়। আমি আমার পক্ষ থেকে আমার ছেলের কাজের জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। রুহুল সাহেব নম্রভাবে মিহির মা বাবার দিকে তাকিয়ে বললেন। দীপালি কি বলবেন বুঝলেন না। স্বামীর দিকে শুকনো মুখে তাকিয়ে রইলেন তিনি। কিন্তু জুয়েল সাহেব তো নিশ্চুপ, চুপচাপ কি যেন ভেবেই চলেছেন। জুয়েল সাহেবকে নীরব দেখে আরোহী আর রুহুল মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। অ্যারন ভেতরে ভেতরে সেই কখন থেকে ভয় উত্তেজনা সব একসাথে কাজ করছে। মিহি চুপচাপ তাকিয়ে আছে নিজের কোলের দিকে। বাবাকে সে পরে আর এগুলো জানায়নি, যদিও জানানোর অনেক ইচ্ছে ছিল, কিন্তু এখন তো জেনেছে তার বাবা, তাও সে সেভাবে খুশি হতে পারছে না। এসবের কি কারণ? কয়েক মিনিট পরে মুখ খুলে এই নীরবতার অবসান ঘটালেন জুয়েল সাহেব। শীতল কণ্ঠে স্বগতোক্তি করে বললেন, তার মানে আমার মেয়ে রাজি ছিল না, কোনো সম্পর্কও ছিল না? তিনি তাকালেন রুহুলের দিকে। ভিতরকার উত্তেজনা আরো দ্বিগুণ বাড়ল অ্যারনের। এখন জুয়েল সাহেব কি চাইতে পারে? আমার মেয়ে যা করেছে তার জন্য আমিও ক্ষমা চাচ্ছি, কিন্তু... এটুকু বলেই তিনি তাকালেন মিহির দিকে। মিহিও তাকালো। জুয়েল সাহেব চোখ সরিয়ে পুনরায় রুহুল সাহেবের দিকে তাকিয়ে বললেন, জোর করে বিয়েটা করা ঠিক হয়নি, কখনো ঠিক হয়নি। তার সাথে সাথে আমাদেরকেও মিথ্যা বলা হয়েছে। আমার মেয়েকে ভুল বুঝিয়ে আমি, তবে এখন আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আর কিচ্ছু হবে না, আমি হতে দেব না। ও আপনাদের সাথে কোথাও যাবে না, আমার কাছেই থাকবে, এটাই আমার সিদ্ধান্ত। থমকে গেল অ্যারন। হিমশীতল হয়ে গেল ভেতরটা। দম বন্ধ হয়ে আসতে লাগলো যেন। আরোহী আর জুয়েল সাহেবও চরমভাবে চমকালেন। এমনটা যে তারা আশাই করেনি। সম্পর্কে মিথ্যে না থাকুক, সে আশাতেই তো সব বিস্তারিত জানানো, কিন্তু এতে যে মিহির বাবা এতটা মেয়েকে বসবে তা কে জানত। কিন্তু এই মেয়েকে রেখে যাওয়া সম্পূর্ণ অসম্ভব। অ্যারন তো জীবনেও থাকতে পারবে না। আর কিছু বলার নেই আমার, ক্ষমা করবেন।
নম্রভাবে বলতে বলতে উঠে দাঁড়ালেন জুয়েল সাহেব। মহা বিপদে পড়ে গেলেন রুহুল সাহেব আর আরোহী। দীপালি নিশ্চুপ রইলেন, কারণ মিহিকে আর জোর করা হোক এটা তো তিনিও চান না। তাই এখানে একবারই বলার মতো কিছুই নেই। মিহি হাত কচলাতে লাগলো। এইরকমটা হোক তা তো অনেক করেই চেয়েছিল, কিন্তু এখন কেন একটুও ভালো লাগছে না, কেন অন্যরকম লাগছে, মনে হচ্ছে এমনটাও চায় না। আপনাদের অনেক ধন্যবাদ সব জানানোর জন্য। মিহির বাবা বললেন রুহুল সাহেব আর আরোহীকে। তারা দুজনই ভ্যাবাচাকা খেয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। রুহুল সাহেব আমতা আমতা করে বললেন, আপনার একটু ভাবা তো উচিত, বিয়েটা তো জোর করে হয়েছে, আমার মেয়েরও মত ছিল না, আমার মেয়ে খুশিতে হতে পারবে না। থমথমে গলায় বললেন জুয়েল সাহেব। ঢোক গিলে শুকনো মুখে নিজের স্ত্রীর দিকে তাকালেন রুহুল। আরোহী তাকিয়ে আছে অ্যারনের দিকে। ছেলেটা তো মানবেই না। নিহি চলে আসো। জুয়েল সাহেব বললেন মিহিকে। অ্যারন আর মিহি দুজনেই থমকালো। বেশি ভয় হতে লাগলো অ্যারনের। অ্যারন জানে মিহি নিজের বাবাকে কতটা ভালোবাসে। তার চেয়েও বড় বিষয়, মিহি তো এখনও ওকে ভালোই বাসে না। যদি এখন মিহি সত্যি ওকে ছাড়তে চায় তাহলে? নাকমুখ ঘেমে উঠেছে অ্যারনের। শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে গেছে একদম। মিহিকে আমতা আমতা করতে থেকে ভ্রু কুঁচকে ফেললেন জুয়েল সাহেব। বললেন, কই আসো। মিহি ম্লান মুখে তাকালোর বাবার দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পা নড়ছেই না, অসাড় হয়ে আছে। ভয় নেই তোমার, আমি থাকতে তোমার ইচ্ছে বিরুদ্ধে আর কিচ্ছু হবে না, আমি হতে দেব না, চলে আসো। গম্ভীর মুখে আশ্বাস দিয়ে বললেন জুয়েল সাহেব। মিহি ঢোক গিলে আর চোখে তাকালো অ্যারনের দিকে। অ্যারন বিচলিত থমথমে মুখে তাকিয়ে আছে ওর দিকেই। আমার উপর ভরসা নেই তোমার? মিহিকে সন্ধিয়ান চোখে তাকিয়ে বললেন জুয়েল সাহেব। এদিক ওদিক তাকাতে লাগলো মিহি। মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে ভেতরটা। কাঁপা হাতটা সোফার হ্যান্ডেলে রাখতে না রাখতে মিহির অন্য হাতটা খপ করে ধরে নিল অ্যারন। মিহি চমকে তাকালো অ্যারনের দিকে। সে রুষ্ট চোখে তাকিয়ে আছে জুয়েল সাহেবের দিকে। জুয়েল সাহেব অসন্তোষের সাথে তাকালেন অ্যারনের দিকে। বাকিরা চিন্তিত মুখে তাকিয়ে রইল নীরব দর্শক হিসেবে। আজ একটা বড়সড় ঝামেলা যে হবে তা সবাই মোটামুটি আঁচ করতে পারছে। অ্যারন দাঁড়িয়ে পড়ল মিহির হাত ধরে। গম্ভীর তবে যথেষ্ট ভদ্রভাবে বলল, বিয়ে করেছি আমি ওকে, আইন মোতাবেক ও আমার বউ। এখন ওর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। সেই অধিকার থেকেই আমি ওকে নিয়ে তবেই যাব। জুয়েল সাহেব চোখ মুখ কুঁচকে ফেললেন। গমগমে গলায় বললেন, আমি এবার সত্যি পুলিশ। প্রেগনেন্টও। অ্যারনের শেষোক্ত কথায় থমকে গেল উপস্থিত সবাই। মিহি চোখ বড়সড় করে তাকালো অ্যারনের দিকে। এখন দয়া করে ওর উপর এসব প্রেশার না ক্রিয়েট করলেই বরং ভালো। ওর সাথে সাথে আমার বাচ্চারাও তাহলে সাফার করবে। জুয়েল সাহেব ভালোভাবে তাকালো মিহির দিকে। শুরু তিনি নন, বাকিরাও। মিহি লজ্জায় চোখ মুখ কুঁচকে মাথা নুয়ে ফেলল একদম। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। তাই দয়া করে আমার বউ বাচ্চা আমাকে নিয়ে যেতে দিন। থমকে তাকিয়ে রইলেন জুয়েল সাহেব। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অ্যারন গটগট করে বেরিয়ে এলো মিহিকে নিয়ে। সোজা গাড়িতে নিয়ে বসিয়ে দিয়ে নিজেও এসে বসল। ঠান্ডাভাবে কথাগুলো বলে আসলো। ভেতরে ভেতরে তোলপাড় এখনও চলছে। হৃৎপিণ্ডটা এখনো মারাত্মকভাবে লাফাচ্ছে। দেরি না করে গাড়ি স্টার্ট দিল সে। তাকালো একবার মিহির দিকে। মিহি নিচের কোলের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। ও কি চায়? থাকতে চায় নাকি চায় না? এমন চুপ করে বসে আছে কেন? সেদিনের মতো কি আজও কাঁদবে? বলবে বাসায় যাব, আমার বাবা মায়ের কাছে দিয়ে আসুক আমাকে। আমি ভালোবাসি না আপনাকে, আর না কোনো দিন বাসবো। গলা শুকিয়ে আসছে অ্যারনের। মিহি এটা চাইলে তো ওর বাবা সত্যি নিয়ে যাবে ওকে। তখন তখন তো জোর করেও রাখা যাবে না। ভেবেই দম বন্ধ হয়ে আসছে। আবার ভয় হচ্ছে, হারিয়ে ফেলার ভয়। চিন্তায় চিন্তায় অনেক দূর এসে গাড়ির ব্রেক কষল অ্যারন। মিহি ভ্রুকুটি করল। অ্যারনের দিকে তাকাতে না তাকাতেই সে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। মিহি দৃষ্টি ঘুরিয়ে ওকে দেখতে দেখতেই ও এসে দরজা খুলল এ পাশে। হাত ধরে টেনে বের করে আনলো মিহিকে। মিহি সন্ধিয়ান কণ্ঠে কিছু বলার আগেই অ্যারন শক্ত করে জড়িয়ে ধরল ওকে। হতবুদ্ধি হয়ে গেল মিহি। রাস্তার মধ্যখানে সরে দিতে চেয়েও দিল না মিহি। ঘন ঘন নিতে নিতে ওকে আরো আঁকড়ে ধরছে সে। নিঃশ্বাসে সেই শব্দ কানে আসছে মিহির। এমন কেন করছে সে? তোমার বাবার থেকে তোমাকে দূরে সরানোর ইচ্ছে আমার নেই। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি এতদিন, এমনকি এখনও করছি আর করব। সে যা বলবে সব করব, কিন্তু তোমাকে ছেড়ে দিতে পারবো না। কণ্ঠ কেঁপে কেঁপে উঠল তার। অস্থির হয়ে উঠল সে। একদম পারবো না, একদম না। মিহির কাঁধে মুখ গুছে বারবার আওড়াতে লাগলো এই কথাটা। যেও না, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো। বারবার বলতে লাগলো সে। মিহি অবাক হয়ে গেল।
তার এই বাচ্চাদের মতো ব্যবহার ভিতরটা আন্দোলিত করলো যেন। কথা দিয়েছ কিন্তু। মিহি আলতো করে অ্যারনের কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, যাব না। এই দুটো অক্ষর যেন একটু শান্ত করলো অশান্ত মন। সত্যি? সত্যি। এতক্ষণে শান্ত হলো সে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আরও কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলো মিহিকে। মিহি চোখ বন্ধ করে ওর বুকের সাথে মিশে রইল। হাসির রেশ ফুটল মুখে। আমি চাই তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট হও। আচমকা এমন কথা শোনায় থতমত খেয়ে গেল মিহি। স্বর শুনে তো মোটেই রসিকতা মনে হলো না, তাই ইতস্তত করে মাথা তুলে তাকালো অ্যারনের দিকে। হ্যাঁ, সে মজা করছে না, মুখভাব দেখেই তা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখে চোখ পড়তে লজ্জায় মাথা নামিয়ে নিল মিহি। তোমার বাবার জন্যই তো যত সমস্যা। যা ঘাট তারা বাপ তোমার, ভাবা যায়? এতদিনেও গড়ল না। কি জিনিস রে বাবা, দয়াময়হীন। হালকা বিরক্তি মাখা গলায় বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলল অ্যারন। মিহি চোখ বাঁকিয়ে তাকালো অ্যারনের দিকে। ওর সামনেই ওর বাবা নামে কটূক্তি করছে মানুষটা। সে অতটাও খারাপ না। ধীর গলায় প্রতিবাদ করে বলল মিহি। তা আমি বুঝে গেছি, আর রিস্ক নেব না। তাই তোমাকে আগে প্রেগনেন্ট বানাবো, তারপর রিপোর্ট দিয়ে আসবো আমার ওই দজ্জাল শ্বশুরকে। তেসরা ভাবে বলল অ্যারন। চোখ রসগোল্লার মতো হয়ে গেল মিহির। এই লোকের মুখে যত উদ্ভট কথাবার্তা, কিভাবে বলে! সরুন আপনি। মিনমিনে গলায় বলে ঠেলে সরিয়ে দিতে চাইল মিহি। অ্যারন মৃদু হেসে বলল, আমি মজা করছি না। তোমার বাবাকে মোটেও বিশ্বাস নেই, তাই আমার একটা বাচ্চা চাই। তাহলে যদি ওই লোকের মন একটু গলে। মিহি ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাতে লাগলো। অ্যারন নিঃশব্দে হাসল। মুখ এগিয়ে ঠোঁট ছোঁয়ালো ওর মাথায়। এতে ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠল মিহির। মাথা নুয়ে থাকায় অ্যারন দেখতে পেল না সেটা। অ্যারন গাড়ির দরজা খুলে মিহিকে বসালো। নিজেও এসে বসে আবার গাড়ি স্টার্ট দিল। মধ্যরাতের চেয়েও বেশি বেজে গেল ওদের বাসায় ফিরতে। কয়েকবার কলিং বেল দিতে এই দরজা খুলে গেল। এরিক খুলেছে। সে মিহি আর অ্যারনের দিকে ভ্রু কোঁচকে তাকিয়ে বলল, এত রাতে বাড়ি ফিরে এলি যে, আর মা বাবা কই? শেষ প্রশ্নটা শুনে থমথমে হয়ে গেল অ্যারনের মুখ। আজ তারা মহা ঝামেলা বাগিয়েছে। না জানিয়ে আগ বাড়িয়ে মাতব্বরি করা যাকে বলে। জানি না, সর, ঢুকতে দে ভিতরে, বলল অ্যারন। এরিক সন্দিহান চোখে তাকিয়ে সরে দাঁড়ালো। অ্যারন ঢুকলো। পিছু পিছু গুটি গুটি পায়ে মিহিও ঢুকলো। বাবা মায়ের মিহিদের বাসায় যাওয়ার কথা ছিল। এটা এরিক সকালেই খেলতে বের হওয়ার আগেই শুনেছিল। তারপর কি হলো? সমস্যা হলো নাকি কোনো? হাবভাবে তো মনে হয় হয়েছে। মিহি আজ কোনোরকম ঝামেলা না করে চুপচাপ অ্যারনের রুমে এলো। অ্যারন মুচকি হেসে বলল, তুমি এখানে ফ্রেশ হও, আমি অন্য রুমে যাচ্ছি। তোমার সব কিছু কবার্ডে রাখা আছে। মিহি এক পলক তাকিয়ে মাথা হালকা নাড়িয়ে সায় দিল। ঠান্ডা লাগিও না। বলতে বলতেই বেরিয়ে গেল অ্যারন। মিহি অল্প সময়েই গোসল সেরে বেরিয়ে এলো। মাথা মুছতে মুছতে বারান্দার দরজায় টাঙানো হ্যালোকেটি ডোর হ্যাঙ্গিংটার সামনে এসে দাঁড়ালো। গোলাপি, সাদা, লাল ও কালো এই 4 রঙের ফম দিয়ে 4টা আলাদা আলাদা হ্যালোকেটি, যা রঙিন সুতোয় বেঁধে বেঁধে ঝুলোনো। সাথে কিছু রঙিন কাগজের ব্যবহারও আছে। মিহি মৃদু হেসে পুতুলগুলো ছুঁয়ে দেখতে লাগলো। তুলতুলে নরম। পছন্দ হয়েছে? আচমকা চেনাস্বর কানে আসতেই সামান্য চমকে উঠল মিহি। ঘুরে তাকাতে না তাকাতেই পেছন থেকে কোমর চড়িয়ে ধরল সে। মিশে এলো ওর শরীরের সাথে। এলোমেলো দৃষ্টিতে সামনে মুখ ঘুরালো মিহি। অ্যারনের গলায় মুখ ডুবিয়ে দিতে দিতে বিমোহিত কণ্ঠে জিজ্ঞাসা করল, হয়নি পছন্দ? মিহি হালকা শিউরে উঠল। অ্যারনের হাতের উপরে হাত রেখে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে নিচু করে বলল, ছাড়ুন, কেউ আসলে কেউ আসবে না। বলে আলতো করে অধর ছুঁয়ে দিল অ্যারন। শিশির করে উঠল মিহির পুরো শরীর। চোখ বন্ধ করল। অ্যারন কোমর জড়িয়ে নিচে থেকে ফিরালো ওকে। মিহি চোখ বন্ধ করেই রাখল। অ্যারন মুগ্ধ চোখে তাকিয়ে অন্য হাতের আঙুল দিয়ে কপালের ভিজে চুলগুলো সরালো। মিহি চোখ খুলল ধীরে ধীরে, কিন্তু অ্যারনের দিকে তাকালো না। অ্যারন মুচকি হেসে ওর মিহির ঠোঁটের দিকে ঝুঁকতে না ঝুঁকতেই এরিক ঢুকতে ঢুকতে বলল, শোন। হঠাৎ এরিকের কণ্ঠ শুনে অপ্রস্তুত হয়ে গেল ওরা দুজনই। বিষয়টা বুঝে এরিক নিজেও খানিক ভ্যাবাচাকে খেয়ে গেল। মিহি হেসে বলল, রং টাইমিং। মিহি অতিরিক্ত লজ্জায় ছিটকে সরে গিয়ে বারান্দায় পালালো। অ্যারন মুখ দিয়ে নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে পেছনে ফিরল। সরু চোখে তাকিয়ে বলল, নক করে আসতে পারিস না? দরজা আটকাতে পারিস না? লক নষ্ট। দরজা লকটা ব্যস্ত ভঙ্গিতে দেখতে দেখতে বলল এরিক। অ্যারন ভ্রুকুটি করে তাকালো। আর কি, তোর বিয়ে হয়ে গেছে এটা মনে থাকে না? প্রশস্ত করে হাসলো এরিক।
যাই হোক, খাবার গরম করছি, জলদি আয়। ঠান্ডা হলে আমার দোষ নেই কিন্তু। বলতে বলতেই বেরিয়ে গেল এরিক। কপালে আঙুল ঘষে বারান্দার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো অ্যারন। এগিয়ে গেল বারান্দায়। মিহি সম্পূর্ণ লাল হয়ে এক কোণে দাঁড়িয়ে তিরতির করে কাঁপছে। এইটুকু সময় ঘেমে টেমে একাকার হয়ে গেছে মেয়েটা। আজ তো মনে হয় নিচে যেতেই পারবে না ও, এমনকি এদিকে সামনেও কিনা আর যেতে না চায়। অ্যারন ভাতের প্লেট ঘরে নিয়ে এলো। মিহি এখনও বারান্দায়, ঘরে আসেনি। অ্যারন বারান্দার কাছে এগিয়ে গিয়ে মোলায়েম গলায় বলল, মিহি আর চোখে তাকালো শুধু একবার। চেহারা এখনও রক্তিম ভাব। অ্যারন হাসি চেপে আশ্বস্ত করে বলল, দরজা বন্ধ করে দিয়েছি, আসো। মিহি দাঁতে দাঁত চিপল। মান সম্মান ডুবিয়ে এখন দরজা বন্ধ করে কি লাভ? অ্যারন এগিয়ে এসে ওর হাত ধরে বলল, এরপর থেকে দরজা আটকে নেব, আসো। মিহিকে ভেতরে নিয়ে এলো অ্যারন। বিছানায় বসিয়ে প্লেট হাতে নিল। ভাত মাখিয়ে মিহির মুখের সামনে ধরতে অবাক হয়ে তাকালো মিহি। কি? হাঁ করো, হাঁ। ভ্রু উঁচিয়ে বলল অ্যারন। আরোহী আর রুহুল সাহেব ফিরে এসেছেন খানিক আগেই। ড্রয়িং রুমে সোফায় বসে আছেন তারা। চোখ মুখে চিন্তার ছাপ। এরিক থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। সে বুঝতে পারছে না যে আসলেই হয়েছেটা কি। অ্যারনও কিছু বলেনি। এদিকে বাবা মাও কিছু বলছে না। এরিক অধৈর্য হয়ে তাদের মুখোমুখি সোফাটায় বসল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই নিয়ে কয়বার জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলবা কেউ? কেউ না বললে বুঝবো কি করে? তোর বুঝে কাজ আছে? ছন্ন ছাড়াভাবে বললেন আরোহী। হ্যাঁ আছে। সাথে সাথে বলল এরিক। কিছুক্ষণ নিশ্চুপ থেকে আরোহী মলিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, ঝামেলা হয়েছে। তোর বাবা আগ বাড়িয়ে সব বলেছিল মিহির বাবাকে, সব সত্যিটা। তারপর? মিহির বাবা রেগে গেছেন। রেগে যাওয়াই স্বাভাবিক। কোনো বাবা তার মেয়ের উপর জোর জবরদস্তি মেনে নেবে? তাই এখন তার ভাষ্যমতে মিহিকে আর জোর করা চলবে না, কারণ মিহি এভাবে ভালো থাকতে পারবে না। সুতরাং মিহি যা চায় সেটাই হবে। মানে মিহি যেহেতু এরনের সাথে থাকতে চায় না, তাই মিহিকে কালই সুস্থ শরীরে বাসায় দিয়ে আসতে বলেছেন। না হলে তিনি অন্য ব্যবস্থা দেখবেন। মিহি চায় না? তাহলে অ্যারনের সাথে এসেছে কেন? সন্ধিহান চোখে তাকিয়ে বলল এরিক। এসেছে কারণ এরন জোর করে নিয়ে এসেছে। তাও কি সব বলে? মুখ বাঁকিয়ে বললেন আরোহী। এরিকের কপাল কুঁচকে এলো। আরোহী আরও বললেন, মোট কথা যাই হয়ে যাক, তার মেয়েকে জোর করা চলবে না। আমার তো মনে হয় উনি ব্যক্তিগতভাবে এরনকে পছন্দই করেন না। বড় মেয়ে জামাইয়ের কীর্তির জন্য হতে পারে। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মিহির অনিচ্ছার কারণ জানতে পেরে। নাকি শুধু শুধুই পছন্দ করে না, কে জানে। লোকটা বড় জটিল। রুহুল সাহেব, সাথে কুটলিও। বিড়বিড় করে বললেন রুহুল সাহেব। তোমাদের অপমান করেছে? সিরিয়াস হয়ে প্রশ্ন করল এরিক। চোয়াল শক্ত হয়ে এলো তার। অপমান না, আবার সম্মানও না। বলেছে কাল অবধি সময় নিয়ে মিহিকে দিয়ে আসার। কি একটা অবস্থা বলতো। উনি সত্যিই পুলিশ জানালে কি হবে ভাবতে পারছিস? মিহিও যদি এরোনোর বিপক্ষে বলে তাহলে তো আর রক্ষে নেই। মানে মিহি নিজে আসেনি, অ্যারন এসেছে ওকে? মিহির বাবা কিছু বলার আগে মিহিকে নিয়ে বেরিয়ে এসেছে এরন। যা বলে বেরিয়ে এসেছে তা তো মিথ্যে। মিহি তো এক ঘরেই থাকতে চায়নি। সে কি না হবে প্রেগনেন্ট? আর মিহির বাবাকে যতদূর বুঝলাম, তিনি তার মেয়ের ইচ্ছেকেই হয়তো গুরুত্ব দেবেন। প্রেগনেন্ট হলেও মানবেন না। কি একটা অবস্থা এরনটার যে কি হবে। বিষাদময় হয়ে এলো আরোহীর মুখ। মিহি তার মানে আসতে চায়নি, ওর বাবার কাছেই থাকতে চেয়েছিল। কপালে গাঢ় ভাঁজ পড়ে গেল এরিকের। ওকে কিছু বলার সুযোগই তো দিল না এরন। তার আগেই উদ্ভট কথাগুলো বলে বেরিয়ে গেল মিহিকে নিয়ে। এখন কি হবে বলতো? মিহিকে হারিয়ে এরন যদি পাগলের মতো হয়ে যায়, উল্টোপাল্টা করে, যদি করে তাহলে তোর বাবাকে কিন্তু আমি নিজের হাতে শেষ করব। তেঁতে উঠলেন আরোহী। রুহুল সাহেব হকচুকে তাকালেন আরোহীর দিকে। আশ্চর্য! আমি কি করে জানবো যে? জানো না তো দাদাগিরি দেখাতে গেলে কেন? এরন এজন্যই মানা করে তোমাকে কিছু বলতে। বেশি বোঝো তুমি। আমিও বলেছিলাম যে এরন আসুক, তারপর কথা শুরু করো। না, তার এখনই বলা লাগবে। এরন এসে কথার মধ্যে কথা বলবে, তাই এখনই বলি, সম্পর্কে মিথ্যা থাকা ভালো না, যত সব। মুখ ভেঙে ভেঙে রাগী স্বরে বললেন আরোহী। রুহুল সাহেব মুখ খুলে কিছু বলতে চাওয়ার আগেই এরিক বলে উঠল, বাবা ঠিকই করেছে। এরিকের কথায় অবাক হয়ে তাকালেন আরোহী। এরন আর কত অপমান অবহেলা করবে? অনেক হয়েছে। আরোহী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এরিক স্থির দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে বলল,
এখন আমি যা যা প্রশ্ন করি সেগুলোর উত্তর দেবা। মা, কোনো রকম এক্সট্রা কথা না বলে, প্যানিক না করে, ওকে? তোর আবার কি প্রশ্ন? অনাগ্রহী গলায় প্রশ্ন করলেন আরোহী। এরিক আপন মনে কি যেন ভেবেই চলেছে গভীরভাবে। এত সময় খুঁটিনাটি অনেক কিছু জিজ্ঞেস করেছে মায়ের কাছে, সব শুনে এখন চিন্তা করছে কিছু। অ্যারন প্লেট গ্লাস নিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে রুহুল সাহেব আর আরোহীকে দেখে মুখভাব শক্তবক্ত করে ফেলল। তাদের দিকে দ্বিতীয়বার আর তাকালো না সে। আরোহী তাকিয়ে রইল অ্যারনের দিকে। রুহুল সাহেব সেইভাবে সরাসরি তাকাচ্ছেন না। আরোহী অ্যারনকে কিছু যে বলবেন সে সাহসও পাচ্ছেন না। কিন্তু মিহির বাবার কথাগুলো তো বলতে হবে। সকালে বলবেন? সকাল হতে হতে দেরি নেই, ইতিমধ্যে রাত 2টো বাজছে। অ্যারন প্লেট গ্লাস রেখে উপরে উঠে গেল। অ্যারন যেতেই আরোহী করুণ গলায় এরিককে বললেন, কি করি বলতো? মেহিকে কাল না পাঠালে ওর বাবা এসে যদি সত্যিই হাঙ্গামা করে? করবে না। তুই কিভাবে জানিস করবে না? কারণ মিহি কাল বাসায় যাবে। স্বাভাবিকভাবে বলল এরিক। মানে? হতবুদ্ধি হয়ে গেলেন আরোহী। রুহুল সাহেবও বুঝলেন না কিছুই। এরিক উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, নিশ্চিন্ত থাকো, কালই সব বুঝবা। সকাল 8:30টার মতো বাজে। মিহি গোসল সেরে বেরিয়েছে। চুল মুছতে মুছতেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই দরজায় টোকা দিল কেউ। মিহি তোয়ালেটা ইজি চেয়ারে রেখে এগিয়ে গেল দরজার কাছে। এগিয়ে রাখা দরজাটা সম্পূর্ণ খুলে এরিককে দেখে বেশ অপ্রস্তুত হয়ে গেল। এরিক বুঝল, মৃদু হেসে বলল, ভালো আছো? মিহি একটু থতমত খেয়ে গেল। কয়েকবার পলক ফেলে মাথা নেড়ে ছোট করে বলল, আপনি? আমিও। উনি তো বাইরে গেছেন। জানি, আমার তোমার সাথেই দরকার। মিহি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। তার সাথে কি দরকার? এরিক ঠোঁটে ঠোঁট চিপে কিছু ভাবল, তারপর সরাসরি প্রশ্ন করল, তুমি কি অ্যারনকে ভালোবাসো? বেশ চমকে গেল মিহি। হঠাৎ এমন অবাঞ্ছিত প্রশ্নে দৃষ্টি অগোছালো হয়ে এল ওর। এরিক স্বাভাবিক মুখভঙ্গিমায় ভ্রু বাঁকিয়ে বলল, বাসো না? মিহি যেন গ্যারাগলে পড়ে গেল। হঠাৎ কি জিজ্ঞেস করছে এসব, তাও এইভাবে? এরিক আরেকটু অপেক্ষা করে ভাবগতি লক্ষ্য করল। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃদু হেসে বলল, যাই হোক, উত্তর এখনই দিতে হবে না, আপাতত আমার সাথে চলো। মিহি বোকা বোকা চাহনিতে তাকালো। ওর সাথে যাবে মানে কোথায় যাবে? এরিক হাতের ইশারায় ওকে অনুসরণ করতে বলে তাড়া দিল। তাড়াতাড়ি। মিহি আড়ষ্ট হয়ে গুটি গুটি পায়ে অনুসরণ করলো এরিককে। এরিক বাসার বাইরে নিয়ে এসে গাড়িতে উঠতে বলল মিহিকে। মিহি আমতামতা করতে লাগলো। জলদি। এরিক তাড়া দিল আবার। মিহি উঠতে এরিক গাড়ি স্টার্ট দিল। অনেক সময় ধরেই মিহি বুঝতে চেষ্টা করতে লাগলো যে ওরা চাচ্ছে এটা কোথায়। অ্যারনকে তোমার কেমন মনে হয়? হাসি মুখে প্রশ্ন করতে করতে মিহির দিকে এক পলক তাকালো এরিক। মিহি এলোমেলো দৃষ্টিতে তাকালো এরিকের দিকে। অ্যারনের বিষয়ে এত প্রশ্ন কেন হঠাৎ? প্রশ্ন করলো এরিক। মিহি কি বলবে কিছুই বুঝতে পারল না। সংকোচে বেড়া ছেলে পড়ে গেল। উল্টো প্রশ্ন করলো, কোথায় যাচ্ছি আমরা? এরিক বুঝলো ও এড়িয়ে যাচ্ছে। গেলে দেখতে পাবা, বলল এরিক। এরিক সারা রাস্তার প্রশ্ন করল না। ওর সন্দেহ আছে যে মিহিও অ্যারনকে পছন্দ করে, কিন্তু ও বুঝতে পারছে না। কিন্তু বুঝতে তো হবে। ওর বাবার হাঙ্গামা করার আগে ওকে বুঝতে হবে, আর ওর বাবাকেও ওকেই বোঝাতে হবে। মিহির বাসার সামনে এসে গাড়ি থামালো এরিক। মিহি বাড়ির দিকে রাস্তায় ঢুকতে দেখে অবাক হয়েছিল, কিন্তু প্রশ্ন করেনি আসলে এরিক কি চাচ্ছে। এরিক গাড়ি থেকে নেমে ঘুরে এসে মিহির পাশে দরজাটা খুলতে খুলতে বলল, নেমে পড়ো, চলে এসেছি। মিহি ইতস্তত করে ধীরে ধীরে গাড়ি থেকে বেরোতে বেরোতে মিনমিনে গলায় বলল, এখানে কেন? এরিক প্রত্যুত্তরে মৃদু হাসল। গাড়ি লক করে মিহিদের বাড়ির দিকে এগুতেই মিহি ওকে অনুসরণ করে এগিয়ে গেল। কিন্তু অজানা আশঙ্কায় অস্বস্তি হচ্ছে মিহির। নিজের বাড়িতে আসতে পারে তো খুশি হওয়া উচিত, কিন্তু তা কেন হতে পারছে না। বাড়ির ভেতরে ঢুকেই জুয়েল সাহেবের মুখোমুখি হলো ওরা। তিনি ড্রয়িং রুমেই বসেছিলেন। হয়তো চিন্তা করছিলেন মেয়েকে কিভাবে ওই বাড়ি থেকে নিয়ে আসা যায়, কিন্তু আগে ভাগে মেয়েকে উপস্থিত দেখে একটু অবাক হয়ে উঠে দাঁড়ালেন। ওরা যে ঝামেলা ছাড়াই মেয়েকে দিয়ে যাবে ভাবতেই পারেননি তিনি। এরিক 2 হাত পিছনে ধরে ভদ্রভাবে দাঁড়িয়ে তার চোখে চোখ রাখল। হাস্যোজ্জ্বল মুখে প্রশ্ন করল, কেমন আছেন আঙ্কেল? এরিককে চিনতে পারলেন না তিনি, তবে রুহুলের সাথে চেহারার মিল আছে দেখে ধারণা করলেন এটা অ্যারনের ভাই হতে পারে। আস্তে করে মাথা নেড়ে ভালো কথাটা বললেন জুয়েল সাহেব। এরিক নিজের পরিচয় না দিয়ে সরাসরি কাজের কথায় গেল। দিতে এসেছি আপনার মেয়েকে। কথাটা শুনে পিলে চমকে উঠল মিহি। হতবিহবল হয়ে তাকালো এরিকের দিকে। এসব কি বলছে? জুয়েল সাহেবের মুখ গম্ভীর, তবে হালকা বিস্মিত হয়েছেন তিনি। এরিক হয়তো বুঝতে পারল বহুজারই কথা, কারণ গত রাতেই যে ছেলে তার মেয়েকে ছাড়বে না বলে নিয়ে গেছে সে এত সহজে ফিরিয়ে দিতে রাজি হলো কিভাবে।
এই প্রশ্ন যে কারো মনেই জাগবে। আসলে আমরা ভেবে দেখলাম যে সত্যি জোর করে কিছু হয় না। আপনার মেয়ে যেহেতু আমার ভাইকে পছন্দ করেই না, তাই জোরাজোরি করে কি লাভ বলুন তো, তাই দিয়ে যাচ্ছে। মিহির ভেতরটা হিমশীতল হয়ে যাচ্ছে ভয়ে। এরিক এসব কি বলছে? দিয়ে যাচ্ছে মানে কি? ভয় নেই, আমার ভাই আগ বাড়িয়ে এখানে আর জীবনেও আসবে না। থমকে গেল মিহি। ও আপনার মেয়েকে বেশি ভালোবাসে আর সম্মান করে, তো তাই আপনাদের কারো চোখে পড়ছে না, সবাই সস্তা ভাবছেন। সামান্য তাচ্ছিল্যের সাথে বলতে বলতে মিহির দিকে এক পলক তাকালো এরিক। মিহির চোখে মুখে বিচলিত ভাব স্পষ্ট। কিন্তু কি বলুন তো, আমি ওকে আর সস্তা হতে দেব না, ও আর জ্বালাবে না আপনাদের। মিহি ম্লান চোখে তাকালো এরিকের দিকে। এরিক স্বভাবসুলভ হাসি দিয়ে জুয়েল সাহেবকে বলল, কিন্তু আপনার মেয়ে যদি একান্তেই চায় তাহলেই সব হতে পারে। মানে যদি সে নিজ ইচ্ছায় ফিরে আসতে চায় অবশ্যই আসতে পারে। তার জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। অর্থাৎ এবার কোনো জোড়াজুড়ি না, যা হবার সবার সম্মতিতেই হবে। আমার মেয়ে কেন চাইবো? বলে উঠলেন জুয়েল সাহেব। এরিক ভাবুক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ সেটাই তো, আপনার মেয়ে কেন চাইবে? কিন্তু যদি চায় তাহলে নিশ্চয়ই তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে আটকে রাখবেন না। ভ্রুকুড়ি করলেন জুয়েল সাহেব। আমি বলতে চাচ্ছি, যদি মিহি নিজ ইচ্ছায় এরনের কাছে ফিরতে চায় তাহলে তাকে বাধা দেবেন না। কারণ আপনার মেয়ে রাজি না বলেই তো এত কিছু, তাই রাজি হলে নিশ্চয়ই আপনি সবকিছু মেনে নেবেন। জুয়েল সাহেব কিছু বললেন না, কারণ মিহির ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আসছি তাহলে। মিহি চমকে তাকালো এরিকের দিকে। সত্যি কি রেখে যাবে নাকি? এরিক সিরিয়াস চোখে মিহিকে বলল, ভেবে দেখো তুমি কি চাও, যেটা চাও সেটাই করো। বলে বেরিয়ে গেল সে সদর দরজা দিয়ে। মিহি অস্থির হয়ে উঠল, ঘামতে শুরু করলো শরীর। ভেতরটা কেমন যেন করছে। কি হয়েছে? জুয়েল সাহেব প্রশ্ন করলেন মিহিকে। মিহি চোখ তুলে তাকালো তার দিকে। তুই সত্যি ওকে পছন্দ করিস না? দিবালি সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়লেন। এহেন প্রশ্নে ছ্যাঁত করে উঠল মিহির ভেতরটা। মিহি তাকালো ঘাড় ঘুরিয়ে। দিবালি এত সময় রান্নাঘরের কাছে দাঁড়িয়ে সব শুনছিলেন। এইটা কেমন প্রশ্ন? দিবালিও তেজ দেখালেন, বললেন, তোমার অতিরিক্ত জেদের জন্য দয়া করে মেয়ের জীবনটা শেষ করো না। ছেলেটা যথেষ্ট ভালো, আর সে যে ভালো তা কি এতদিনও বুঝলে না? তার মানে তুমি চাচ্ছ যাকে আমার মেয়ে ভালোবাসে না তার সাথেই থাকবে? আর কোনো এমন ভালো ছেলে আছে যে জোর করে বিয়ে করবে? বদ্ধতা থাকলে এইটা করা সম্ভব হতো। তোমার মেয়ে প্রেমের নাটক করলে এখন ওর কি করার থাকবে? তাও যে বাজে কিছু করেনি সেটাই কি অনেক না? জুয়েল সাহেব কটমট চাহনিতে চেয়ে বললেন, কি বলতে চাচ্ছ তুমি? আমি ওকে জোর করছি না, শুধুমাত্র জিজ্ঞেস করছি ও কি চায়। সত্যি যদি ফিরতে না চায় তাহলে ডিভোর্সটা সেরে ফেলুক। তোমার মেয়ের চেয়ে ভালো মেয়ে পাবে সে। মিহি হতভম্ব হয়ে চেয়ে রইল ওর মায়ের দিকে। দিপালি মিহিকে বললেন, তুই বল তো, তুই কি চাস? তোর বাবার তেরামির জন্য নিজের জীবনটা নষ্ট করিস না। জুয়েল সাহেব চটে গেলেন। ওই ছেলে ও জীবন নষ্ট করেছে, তুমি আবার দোষ দিচ্ছ কেন? দিবালি জুয়েল সাহেবের কথায় কান দিলেন না। মিহির দিকে তাকিয়ে থমথমে গলায় বললেন, তোর বাবা হেরে যেতে চায় না তাই এমন করছে। তোর বাবার পাল্লায় পড়িস না। ছোট লোক ধরনের বাচ্চামি করছে তোর বাপ। দুপুরের পরেই বাসায় ফিরল অ্যারন। এরিক সোফায় বসে ওরই অপেক্ষা করছিল, কারণ অ্যারন মিহিকে দিয়ে আসার ব্যাপারে কিছুই জানে না। জানলে তো যেতেই দিত না। কিন্তু মিহিকে বাসায় দিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হলো মিহি নিজেই নিজের অনুভূতি সম্পর্কে অবগত হোক, আর ওর বিটলা বাপটাকে বুঝিয়ে মুখ বন্ধ করিয়ে ফিরে আসুক। এসেছিস? এরিক উঠে দাঁড়ালো। অ্যারন ওর দিকে এগিয়ে আসতে আসতে ভ্রু বাঁকিয়ে বলল, তুই যে বলি সবে প্রবলেম হয়েছে, কই সব তো ঠিকই ছিল। ও আচ্ছা। কি? ও আচ্ছা। বিরক্ততে কপালে ভাঁজ পড়ল অ্যারনের। এরিক হাসলো, প্রসঙ্গ পাল্টে বলল, তো ফোনটা একটু দে না। হাত বাড়ালো এরিক। কেন? আগে দে তো। অ্যারন সন্দিহান চোখে তাকিয়ে ফোনটা বের করে দিল। এরিক ফোনটা হাতে নিয়ে বলল, এবার আয় আমার সাথে। অ্যারন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হয়েছে? এরিক সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, আরে আগে আয় তো। বাইরে থেকে এসে এসব উটকো ঝামেলা ভালো লাগছে না অ্যারনের। তাও গেল সে এরিকের পিছু পিছু। এরিক এক পাশের গেস্ট রুমে এসে ঢুকলো। পেছনে পেছনে অ্যারনও ঢুকলো। এরিক চোখের ইশারায় বসতে বলল ওকে বিছানায়। সমস্যা কি তোর? বউয়ের বেলায় তো মেলা ধরছো তোমার বাচ্চা। তেসরা ভাবে বলল এরিক। ফালতু না বকে কাজের কথা থাকলে বল। বস আগে। ইচ্ছে না থাকলেও বসলো অ্যারন। এরিক হাতের পাশে চেয়ারে রাখা অনেকগুলো পানির বোতল থেকে একটা বোতল তুলে নিয়ে বোতলের মুখ খুলল। বোতলটা অ্যারনের দিকে এগিয়ে দিয়ে বলল, পানি খা আগে। ঘটনা শোনার পর গলা দেওয়ার পানি নাও নামতে পারে।
মানে? আরে পানি খা, তারপর বলি। তুই দেরি করাচ্ছিস। অ্যারন বিরক্তির নিঃশ্বাস ফেলে বোতলটা নিল। পানি খাওয়া হলে এরিক বোতলটা আটকে রেখে দরজার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বুকে হাত গুঁজল। কি? বিরক্ত হয়ে উঠল অ্যারন। মিহি কি তোকে বলেছে ও তোকে ভালোবাসে? আস্তে আস্তে বিরক্ত ভাব সরে গেল অ্যারনের মুখ থেকে। গম্ভীর চোখে তাকিয়ে বলল, মানে? তোর মনে হয় না সম্পর্কটা জোরাজোরি করে টিকিয়ে রাখা অসম্ভব? সোজাভাবে বল, কি বলতে চাস? মিহি কি চাই সেটা জিজ্ঞেস করেছিস কখনো? আমার তো মনে হয় না। আমারও মনে হয় ও। সেটা তোর মনে হয়, একান্তই তোর নিজের। আমি মিহির কথা বলছি। আমার মতে তোর ওকে যে একা ছেড়ে দিয়ে দেখা উচিত ও কি চাই। তোকে চাই নাকি চায় না, তোকে আদৌ গুরুত্ব দেয় নাকি দেয় না। কোনো দরকার নেই। একরোখা মনোভাব নিয়ে বলল অ্যারন। সকালেও এরিক এমনই কিছু বলেছিল ওকে, তখনও ও না করে দিয়েছিল। এত এক্সপেরিমেন্ট করার দরকার নেই। মিহি আস্তে আস্তে বদলাচ্ছে, সেইটাই ঠিক আছে। এরিক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অ্যারন এমনটা বলবে সেটা ওর অজানা ছিল না, তাও ভালোভাবে বুঝাতে চেয়েছিল। আর কিছু? না হলে রুমে যাব আমি। বলতে বলতে উঠে দাঁড়ালো অ্যারন। এরিক মনস্থির করে নিল, সে যা ভেবেছে সেটাই করবে। আমি একটা কাজ করেছি। স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল। কি কাজ? সরু চোখে তাকিয়ে বলল অ্যারন। এরিক অ্যারনের চোখের দিকে তাকিয়ে থেকে দরজার পাশ থেকে সরে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল অ্যারন। দ্রুত এগিয়ে গিয়ে দরজা লক ঘুরিয়ে খোলার চেষ্টা করতে বুঝল ওপাশ থেকে লক করে দেওয়া হয়েছে। অ্যারন মহাবিরক্ত হয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, কি সমস্যা তো? এসব কি ধরনের ফাজলামি? এরিক লকের সাথে সাথে হুকও লাগালো। তারপর তালা টিপে দিতে দিতে সিরিয়াস গলায় বলল, তোর বউ নিজ ইচ্ছায় এ বাড়িতে ফিরে না আসা অব্দি এখানেই থাকবি তুই। ভারী চমকালো অ্যারন। মানে? মিহি কোথায়? কি করেছিস তুই ওর সাথে? ওকে ওর বাসায় রেখে এসেছি। চাবিটা পকেটে ঢুকাতে ঢুকাতে শান্ত গলায় বলল এরিক। হোয়াট? হোয়াই? চোখমুখ কুঁচকে অবিশ্বাস্য স্বরে প্রশ্ন করল অ্যারন। দরকার ছিল তাই। অ্যারন চরমভাবে খেপল, দাঁতে দাঁত চিপে দরজা ধাক্কাধাক্কি শুরু করলো। দরজা খোল, জলদি, এক্ষুনি। আমার কথা এখন চুপচাপ আগে শুনবি, তারপর আমি ভেবে দেখবো দরজা খুলবো কি খুলবো না। সহজ গলায় বলল এরিক। অ্যারন কানে নিল না, সে বারংবার দরজায় আঘাত করেই যেতে লাগলো। তুই খুলবি না? দরজা ভাঙবো আমি। তোর এত সাহস কি করে হয়? তোর এত সাহস কি করে হয় আমাদের পরিবারের সম্মান নিয়ে খেলার? অ্যারন রাগে গজগজ করতে করতে বলল, মানে? ওর বাবা যদি আজ সত্যি ঝামেলা করতে আসতো তখন কি করতি? না না, এক মিনিট। ওর বাবা ঝামেলা করতে আসবেই বা কেন? কারণ তার মেয়েকে জোর করা হচ্ছে, তাই তো? কিন্তু তুই বলছিস তোর মনে হয় মিহি তোর সাথেই থাকতে চায়, সে বদলাচ্ছে। যদি সে বদলাই তাহলে সে নিজেই ফিরবে। তোর ওর বাবাকে বুঝতে হবে না, মিহি নিজেই বুঝিয়ে পারিয়ে তবেই আসবে। কারণ ওর বাবার এই ভুল ভাঙা দরকার যে তার মেয়ে রাজি না। শুধু শুধু আমাদের পরিবারটা কেন ধকল সহ্য করবে? ওই লোক সত্যি যদি আসতো, ধরে নে মিহিকে তুই জোর করে বা মিহির মতোই নিয়ে রাখতি, কিন্তু বাইরের মানুষেরা কি মনে করতো? একটা ছোটখাটো হাঙ্গামা তো হতোই। বাবা মা কি দোষ করেছে যে তোর ওই শ্বশুরের জন্য সমাজ যারা ছোট হয়ে যাবে? তাই আমি দিয়ে এসেছি যাতে এমনটা না হয়। মিহি নিজে এবার ওর বাবাকে বুঝিয়ে তারপর আসবে। অ্যারন হয়তো বুঝলো এরিক কি বলতে চাচ্ছে, তাই স্বর নামিয়ে থমথমে গলায় বলল, আমাকে বললে আমি মিহিকে নিয়ে গিয়ে বুঝাতাম ওর বাপকে। এরিক অ্যারনকে থামিয়ে দিয়ে ঝামটা মেরে বলল, কেন তুই এই কয়েকদিনে বুঝাসনি? ওই খচ্চর বেটা বুঝেছে? মিহি নিজের মুখে কিছু না বলা অব্দি এখনো বুঝবেও না। আমি চাই মিহি তো চাপাচাপিতে না, নিজ ইচ্ছায় বলুক ও তোর কাছে ফিরতে চাই। এজন্যই ওকে একা পাঠানো। নাহলে আমি যতদূর বুঝেছি মায়ের কাছ থেকে শুনে, তুই মিহির সাথে বোঝাতে গেলে ওই বেড়া নির্ঘাত বলতো তুই মিহিকে ব্ল্যাকমেল করে বুঝিয়ে নিয়ে এসেছিস। তাই যা করার মিহি একা করবে। ও একা কিভাবে করবে? ও তো ওই পারবে। ওর বাবা ওর থেকে শুনলে তবেই দমে যাবে। তাই দয়া করে ওখানে যাওয়ার কথা ভুলে যা। আর আমার বিশ্বাস মিহি ফিরে আসবে। অ্যারন সব বুঝতে পারছে, কিন্তু তাও অস্থির অস্থির লাগছে ওর। অজানা আতঙ্কে বুকটা হু হু করছে, দম বন্ধ লাগছে। আচ্ছা, মিহি যদি না আসে ভেবেই ওর হাঁসফাঁস লাগছে খুব। তুই শুধু ফোনটা দে, আমি একটু ওর সাথে কথা বলবো। যথেষ্ট স্বাভাবিকভাবে বলার চেষ্টা করেও স্বর কেঁপে কেঁপে উঠল অ্যারনের। ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না, তাই অ্যারন বিচলিত হয়ে পুনরায় বলল, আমি তো যেতে চাচ্ছি না, শুধু কথা বলবো একবার। না। নাকচ করে দিল এরিক। কি না দিতে বলছি না? শশ ব্যস্ত হয়ে উঠল অ্যারন। এত পাগল কিভাবে হলি বলতো? তাও এমন একটা মেয়ের জন্য যে কিনা অনুভূতি শূন্য। ও অনুভূতি শূন্য না, প্রথম থেকেই আমি জোর করেছি ওকে। ওর বাবার সাথে ওর সম্পর্কটাও খারাপ করে দিয়েছি আমি। ভালোবাসে না, বিয়ে করবে না বলার পরও
ওকে বিয়ে করেছি। ওর তো সময় লাগবে বুঝতে। অস্থির কণ্ঠে বুঝাতে চাইল অ্যারন। এরিক চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। লাভ ইজ ব্লাইন্ড, এই কথা যে বলছিল সে মনে হয় ঠিকই বলেছিল। সব দোষ নিজের ঘাড় নিচ্ছে। বাহ, কই, খোল আর ফোনটা দে। ফোন করলে তো আবার সে একই বিষয় হয়ে যাবে। তুই কি চাস না ও নিজ ইচ্ছায় আসুক? কি বোঝালাম এতক্ষণ? একটু ধৈর্য ধর, এসে যাবে 2-3 দিনে। বিরক্ত হয়ে বলল এরিক। 2-3 দিন মানে? বিস্ফোরিত গলায় বলল অ্যারন। 2-3 দিন মানে মাত্র 48 থেকে 72 ঘন্টা। সবুরে মেওয়া ফলে। বাবা মার সম্মানের কথা ভেবে অপেক্ষা কর, সাথে আমার নাকও রুখবে। নির্দেশনা দিতে লাগলো এরিক। অ্যারন দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজায় কবাল ঠেকিয়ে দিল। এখনই অসহ্য রকমের অনুভূতি হচ্ছে। আরও নাকি 2 দিন? কিভাবে পারবে ও? আর মিহি সত্যি আসবে তো? যদি না আসে? তোকে এইভাবে কষ্ট দিতে আমারও ভালো লাগছে না, একটু অপেক্ষা কর, ও আসবে। আশ্বস্ত করে বলল এরিক। এসব শুনেও তো অ্যারনের মন শান্ত হচ্ছে না। মিহিকে কাছে না পাওয়া অবধি শান্ত হবেও না। তোকে রুম থেকে বের করার রিস্ক আমি নিতে চাচ্ছি না। মিহির কাছে ছুটতে পারিস, বিশ্বাস নেই, তাই বন্ধ করে থাক। বিছানার বালিশের নিচে তো জামা কাপড় আর তোয়ালে আছে, শাওয়া নিলে নে। আর এক কোনায় যে টেবিল, ওটাতে দুপুরে ভাত ঢেকে রাখা আছে। দেবদাস হয়ে না খেয়ে পড়ে থাকিস না তাহলে। যদি ওর বাবা আসতে না দেয়? আশঙ্কাজনক কণ্ঠে বলে উঠল অ্যারন। তাহলে তোর আবার বিয়ে দেবো ধুমধাম করে। ফালতু কথা কম বলবি। রেগে গেল অ্যারন। বেশি ভাবছিস তুই। ওই ব্যাটাকে বুঝিয়ে পড়িয়ে আসতে হবে ওকে। তোর চক্করে সকাল থেকে না খাওয়া আমি। যাই হোক, বালিশের নিচে তোর বউয়ের একটা শাড়ি রেখে দিয়েছে আমি। বেশি মিস করলে ওটা গায়ে জড়িয়ে বসে থাক, তাতে যদি একটু শান্তি শান্তি ফিল পাস। কাঠখোট্টা গলায় বলল এরিক। অ্যারন দাঁত কিলমিরালো। শোন, তোকে কিন্তু আরেকটা কাজ করতে হবে। মানে কি কাজ? ভ্রু কুঁচকে ফেলল অ্যারন। এরিক বলল, বলছি। নিজের বিছানায় থম মেরে বসে আছে মিহি। অনেক সময় ধরেই বসে আছে। ভেতরটা পুড়ে যাচ্ছে। উদ্ভ্রান্তের মতো লাগছে। কিছুতেই শান্তি পাচ্ছে না। খুব অসহ্য লাগছে। আচ্ছা, ইরন কেন আসছে না এখনো? ও কি জানে এরিক এভাবে নিয়ে গেছে, নাকি জানেই না? আর জানলে আসছে না কেন? মিহি নামলো বিছানা থেকে। পায়চারি শুরু করলো ঘরময়। এক একটা মুহূর্ত তিক্ত লাগছে। মাথায় ওই একটাই প্রশ্ন, এত সময় হয়ে যাচ্ছে তাও সে আসছে না কেন? তুই কি খাবি না? হালকা চমকে উঠল মিহি। দীপালি শক্তপোক্ত মুখে তাকিয়ে আছেন দরজার কাছে। হ্যাঁ মানে পরে, এখন খিদে নেই। দৃষ্টি এড়িয়ে ইনিয়ে বিনিয়ে বলল মিহি। মিহি শুকনো মুখ, উদাসীন ভাব দেখে কিছু বুঝতে বাকি রইল না দীপালির। তিনি ভরাট গলায় বললেন, তোর বাবা কিন্তু ভাবে এই বিয়েতে তুই খুশি না, মানে এখনো রাজি না। তুই সত্যিই খুশি কিনা বা রাজি কিনা তা তুই ভালো জানিস। তোর মন যেটা বলে সেটা কর। তুই রাজি থাকলে তোর বাবা বাধা হয়ে দাঁড়াবে না। তাই যা ভাবার দেরি হবার আগেই ভাব। ছেলেটা কিন্তু তোকে অনেক ভালোবাসে। শেষোক্ত কথাটা মন মস্তিষ্কে নাড়া দিল মিহির। অশান্ত মন যেন আরো অশান্ত হয়ে উঠল। সে তো এখানে ফিরে আসতে চায়নি, সে তো থাকতেই চেয়েছিল। খেতে আয়, বিকেল হয়ে গেল। বলতে বলতে বেরিয়ে গেলেন তিনি। মিহি গেল না, খিদেই তো পাচ্ছে না। সন্ধে বেরিয়ে রাত নেমে এসেছে। অন্ধকার ঘরে ড্রিম লাইট জ্বলছে। ছমছমে নিস্তব্ধ ঘরটায় অস্বস্তি, অস্থিরতা নিয়ে এপাশ ওপাশ করছে মিহি। অ্যারন এখনো আসেনি। এত সময় তো চলে আসার কথা, তাহলে কেন আসছে না এখনো? মিহি উঠে বসে চঞ্চল চাহনিতে বারান্দার দিকে তাকালো। বারান্দা তো খোলাই আছে, তাহলে তাহলে আসে না কেন? তীব্র যন্ত্রণা হচ্ছে ভেতরটায়। সহ্য করা যাচ্ছে না একদম। কান্না পাচ্ছে খুব। সামলাতে না পেরে এক পর্যায়ে কেঁদেই ফেলল মিহি। বিড়বিড়িয়ে বলে উঠল, আসেন না কেন আপনি? আমি তো অপেক্ষা করছি। অপেক্ষার প্রহর গুনতে গুনতে ভোর হয়ে এলো। আশ্চর্যজনকভাবে সে সত্যিই আসলো না। কিছু হয়নি তো? ধরফরিয়ে উঠল মিহি। এটা তো মাথাতেই আসেনি। দুশ্চিন্তায় পড়ে গেল। এখন কি করে জানবে অ্যারনের খবর? ফোন? হ্যাঁ, ফোন করলেই তো হয়। পরক্ষণে ওর মনে পড়ল ফোন তো অ্যারনের বাসাতেই রেখে এসেছে। তাহলে এখন? মায়ের ফোন তো নাম্বার থাকার কথা, অবশ্যই থাকবে। মিহি দ্রুত উঠে বেরিয়ে গেল মায়ের রুমের উদ্দেশ্যে। দরজার সামনে এসে বুঝলো মা বাবা দুজনেই ঘুমোচ্ছে। ঘুমানোরই কথা, 5টা বাজে হয়তো। একটু অপেক্ষা করবে, কিন্তু অপেক্ষা করার মতো তোর যে সইছে না। তাও নিজের রুমে ফিরে গেল মিহি। কিন্তু অপেক্ষা করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। সহ্যই করা যাচ্ছে না। মিহি পুনরায় গেল ওর মায়ের ফোনটা আনতে। এবার সে দরজায় নক করল। কয়েক সেকেন্ড অপেক্ষা করতে দীপালি ঘুম ঘুম চোখ ডলে দরজার কাছে এসে দাঁড়ালেন। তুই এত সকালে? কি হয়েছে? কণ্ঠে ঈষৎ বিরক্তি দীপালির। মা একটু ফোনটা দাও তো। কার? আমার? হ্যাঁ তাড়াতাড়ি।
তাড়া দিয়ে বলল মিহি। দীপালি সন্ধিহান চোখে তাকিয়ে এগিয়ে গেলেন ফোনের দিকে, এনে দিলেন মিহির হাতে। মিহি ফোন হাতে পেয়ে আর দাঁড়ালো না, নিচে রুমে দিকে দ্রুত পদে এগিয়ে গেল। আরে বলে তো যা, কি হয়েছে? আহাজারি করে বললেন দীপালি। জুয়েল সাহেবও উঠে বসেছেন ততক্ষণে। কি হয়েছে? জিজ্ঞাসা করলেন তিনি। জানি না। খড়খড়ে স্বরে বলে বেরিয়ে গেলেন দীপালি। তিনি স্বামীর উপর গতকাল থেকেই অসম্ভবভাবে ক্ষিপ্ত। মিহি দেরি না করে ফোন করলো অ্যারনের ফোন নাম্বারে। রিং বাজার অপেক্ষায় ব্যাকুল হয়ে উঠল, কিন্তু রিং হলো না, ফোন বন্ধ বলছে। মিহি এবার বেশি উদ্বিগ্ন হয়ে উঠল। ফোন বন্ধ কেন থাকবে? সে ঠিক থাকলে এত সময় অবশ্যই আসতো। তাহলে কি সত্যি কিছু হয়েছে তার? খারাপ কিছু না তো? আতঙ্কিত হয়ে উঠল মিহি।